দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী স্ক্যাপস। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসিতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আপনি সেই মারুফ সর্দার, আপনার নামে তো কমপ্লেন আছে, চাকরি থাকবো না তো এই জায়গায়। আপনার খবর আছে? আপনার কিসের কমপ্লেন? ওই যে ম্যাডাম বলছে যে মারুফ বসে বাইরে গেছে, লাত্তি মেরে বাইর করে দেবো। আমারে লাত্তি? কে 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 বলছে? ম্যাডাম, ওই যে ডাক্তার যে ম্যাডাম। মিলি? মিলি আপা? সে বলছে বাইর করে দেবো। কমপ্লেন আছে আপনার নাম, কঠিন কমপ্লেন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। এ হাওয়ায় বাদল আলতো প্রেমের আদল, দুরু দুরু মেঘে মন যে আবেগে চায় এ মধু লগন। এ হাওয়ায় বাদল মিলনের আদল, দুরু দুরু মেঘে মন যে আবেগে চায় এ মধু লগন। এই বরষায় তোর ভরসায় আর কি বা প্রয়োজন। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। ওরা ভালো মানুষ, তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে? সার্টিফিকেট তো নেই। ওরা যদি কোনো দলের চক্র হয়, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে, তখন কি করবে? আরে বাবা, ওরা অসহায়, ওরা একটা আশ্রয় খুঁজছিল, বিপদে পড়েছে, আমি তাদের সাহায্য করেছি। আর তাছাড়া ওই যে সুরজ ছেলেটার কারণেই কিন্তু মুগ্ধকে আমরা খুঁজে পেয়েছি। বাবা, সুরজের কারণে আমরা মুগ্ধকে ফিরে পেয়েছিলাম, সেই কারণে আমরা তার প্রতি কৃতজ্ঞ। এখন একটা কাজ করো, ওদেরকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের করো, তত আমার জন্য মঙ্গল, তোমাদের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। এটা কি মুখের উপরে বলা যায়? তাহলে এক কাজ করো, সবাইকে এনে আলমারিতে সাজিয়ে রাখো। বুঝতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে তোর বাবা হিসাবে আমি একটা কাজ করছি। তুই যখন এসে শুনবি যে তোর বাবা একটা বিপদ বড় মানুষকে মানে একটা মানবিক কারণে সাহায্য করেছে, তুই খুশি হবি। তুই তো দেখি উল্টো আমাকে আসামি মনে করলি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গান নিয়ে তো ব্যস্ত আছেন নিশ্চয় এখন খুব। হ্যাঁ, মানে নাটকের গান, নিজের মৌলিক গানের কাজ, আর অন্যদের শিল্পীদের মানে অন্য শিল্পীদের যাদের সঙ্গীত শিল্পী যারা তাদের কাজগুলো তো আছেই। সব থেকে কোনটা বেশি এনজয় করেন? আমি সব থেকে এনজয় করি হচ্ছে ভালো গান বানাতে। আচ্ছা, মানে সেটা আমি গাই আর অন্য কাউকে দিয়ে গাওয়াই, মানে ভালো গানটা আমার কাছে আমার একটা ক্ষুধা আর কি এটা। মানে আমি যখন একটা ভালো গান শুনি বা ভালো গান করি তখন আমার দিনটা অন্যরকম যায়।
অন্যরকম দিনের ভালো লাগে। কতটুকু সময় আপনার গানের সাথে থাকা হয়? মানে ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, মানে অনেক সময় মুড ভালো থাকলে সব সময় সারাক্ষণই, অনেক সময় মুড ভালো না থাকলে সবসময় করি না। হয়তো স্টুডিওতে যাই, বাট আমি সবসময় গান নিয়ে থাকি না আর কি। কখনো এমন হয় যে আপনার মনটা ভীষণ রকম খারাপ, তখন আসলে গান করতে গেলে দুঃখের গানগুলোই আসছে বেশি? হ্যাঁ, এটা হয় অনেক সময়। এটা তো হয়। এখন পর্যন্ত অনেক সঙ্গীত শিল্পীদের কাজ আপনার করা হচ্ছে, মানে সঙ্গীত পরিচালনার কাজ। তাহসানের কথা যদি বলি, কিংবা আমাদের সবার পছন্দের মিনারের কথা বলি, কণা আপু, পড়শি, সবার সাথেই মোটামুটি কাজ করা হয়েছে। এখন নতুনদের সাথেও কি কাজ করা হচ্ছে? হ্যাঁ, নতুনদের মধ্যে মানে এখন তাহসান ভাই, মিনার ভাই বা ইমরান ভাই, যাদের কথা বলছেন, তারা তো ডেফিনেটলি দে আর ভেরি গ্রেট, ভেরি গুড। এছাড়াও এখন অনেক সুপার ট্যালেন্টেড অনেক 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 সিঙ্গার এসেছে। জি। এবং হচ্ছে আমি রিসেন্টলি আসলে একটা প্রজেক্ট হাতে নিয়েছি নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করার, বাহ। এবং আমি রিয়েলি থান্ডার্ড যে তারা এত ভালো গায়। বাট হয়তোবা মানে লাইমলাইটে এখনো আসেনি, বাট ইনশাল্লাহ আসবে। বাট অনেক ট্যালেন্টেড অনেক আর্টিস্ট বাংলাদেশে এখনো নতুন আছে। বলতে কি বয়সের দিক থেকে তারা নতুন, নাকি তারা নতুন হিসেবে আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে তারা নতুন? ইন্ডাস্ট্রিতে নতুন, অভিজ্ঞতায় নতুন, হ্যাঁ। বাট অনেক ফ্রেশ মাইন্ড। লাইক আমরা তো আসলে অনেক বছর ধরে কাজ করছি, জি। তো দেখা যায় আমরা কোনো না কোনোভাবে মানে এখনকার যে ট্রেন্ডটা, মানে এখন লাইক যেটাকে জেন জি বলি আমরা, জেন জিদের যে মেন্টালিটিটা আমরা অনেক সময় বুঝি না এটা। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে নতুন বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছেন? যারা একটু মানে আন্ডার 20 বা +20 যারা, হ্যাঁ। এদের আমি দেখছি যে তাদের চিন্তাধারাটাই ডিফারেন্ট, আচ্ছা। এবং আমি খুব মানে এনজয় করছি কাজ করে আর কি। এবং এটা একদিক থেকে কিন্তু চ্যালেঞ্জও, ডেফিনেটলি। কারণ তাদের মেন্টালিটির সাথে নিজেদের মেন্টালিটি ম্যাচ করে সেই রুচির জায়গা থেকে কাজটা বের করে নিয়ে আসাটা, এটা নিঃসন্দেহে ভীষণ রকম কঠিন। ডেফিনেটলি কঠিন। অ্যাট দ্য সেম টাইম মানে আসলে আমরা যখন গান শুনেছি তখন আমরা ক্যাসেটে শুনেছি, সিডিতে শুনেছি, দেন টিভিতে। এখন জেনজি যারা বা যারা এখনকার নিউ কামার, তারা টিভিতে জীবনেও গান শোনে না, তারা হচ্ছে মূলত ইউটিউব দেখে। আর ইউটিউবে হচ্ছে মানে এমন কোনো গান নাই বা এমন কোনো মিউজিক নাই, এমন কোনো সাউন্ড নাই যেটা মানে তারা কাভার করতে পারে না। আচ্ছা। তারা সবকিছু শুনতে পারে, যেটা আমাদের আসলে সুযোগটা ছিল না। সুযোগটা ছিল না। আমরা এখন শুনি, এখন আবার ডেফিনেটলি শুনি, কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু এ পর্যন্ত আসতে হয়েছে। Definitely. এবং শুরুর দিনগুলো যখন হয়তো এখন মনে করেন, নিশ্চয়ই মনে হয় যে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। কেমন ছিল সেই দিনগুলো? আসলে সত্যি কথা বলতে মানে আলহামদুলিল্লাহ, মানে আই ওয়াজ ভেরি ব্লেসড যে আমাকে অত বেশি স্ট্রাগল করতে হয় নাই কখনোই। সামহাউ আমার মানে আসলে মিউজিক ব্যাপারটা হয় কি, মানে মিউজিশিয়ানরা খুব মানে সেনসিটিভ। আপনার আশেপাশে যে ধরনের মানুষ থাকবে, যে ধরনের মানুষের সাথে আপনি কাজ করবেন, আপনার মেন্টালিটিটা ওইভাবে গ্রো করবে। নিঃসন্দেহে। তো আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি ব্লেসড যে আমার আশেপাশে সবসময় অনেক ভালো ভালো কাছের মানুষ ছিল, যারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে যে হ্যাঁ, হয়তোবা আমার সব কাজ ভালো ছিল না, সব কাজ ভালো হতো না, বাট সবসময় তারা ইন্সপায়ার করতো যে না না ভালো হচ্ছে, করো না করতে থাকো না, সমস্যা কি। তো এরকম কিছু কিছু মানুষ ছিল এবং এখনো আছে, যার কারণে আসলে আমার স্ট্রাগল বা ওই মানে স্ট্রাগল পিরিয়ডটা অনেক কম আর কি। হ্যাঁ, আমি শুরু থেকে স্ট্রাগল থাকলেও সেটাকে স্ট্রাগল বলে মনে মনে হয়, হয়নি, আমি কারণ enjoy কাছের করেছি। মানুষগুলো সবসময় পাশেই ছিল। হ্যাঁ। আসলেই তাই। এবং একজন শিল্পীর অনুপ্রেরণাই কিন্তু এই যে মানুষগুলো আশেপাশে শুভাকাঙ্ক্ষী যারা, এটাই আসলে অনেক দূর এগিয়ে দেয় মানসিকভাবে। জি। প্রথম কাজ কোনটা ছিল একজন মিউজিক ডিরেক্টর হিসেবে? আপনার প্রথম কাজ কোনটা ছিল? প্রথম কাজ ছিল আমার ফার্স্ট অ্যালবাম ছিল শহীদ ভাইয়ের সাথে একটা কাজ ছিল, দূরবীন ব্যান্ডের যে ভোকালিস্ট শহীদ ভাই, ওনার একটি কাজ ছিল। উনি বেসিক্যালি আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় সবসময়, এখনও দেয়। ভাইয়ার সাথে যখনই দেখা হয় তখনই সে অনেক ইন্সপায়ার করে আমাকে। আর এরপরে মানে আমি বললাম না, আমি খুব ব্লেসড ছিলাম যে আমি শুরু থেকে অনেক বড় বড় আর্টিস্টের কাজ করেছি। শুরু থেকেই বাপ্পাদা, কুমার বিশ্বজিৎ স্যার, ফামিদা আপু, সামিনা আপু, আমি শুরু থেকেই কাজ করেছি। তারপরে যখন ওই সময় যে ট্রেন্ডটা ছিল, যে ট্রেন্ডি আর্টিস্ট যারা ছিল,
তখন তাদের মানে ওই ট্রেন্ড অনুযায়ী আমি কাজ করেছি। তারপরে মিনার ভাই, তাহসান ভাই সবার সাথেই ওই সময় থেকেই আসলে আমার ভালো একটা সম্পর্ক, যার কারণে আমার ওই স্ট্রাগলটা আসলে আলহামদুলিল্লাহ দেখা লাগেনি আর কি। মানে এটা একটা ব্লেস ছিলাম আর কি। জি, কথা বলতে বলতে যে গান শুনতে চাইবো সেটাই ভুলে যাচ্ছি। আচ্ছা। একটি গান শুনি। আমার রিসেন্ট একটা পপুলার একটা গান, এটা হচ্ছে গানটি গেয়েছে রুবেল খন্দকার, ওরই কথা সুর। এটা অলমোস্ট 30 মিলিয়ন প্লাস ভিউজ ইউটিউবে, আর টিকটকও অলমোস্ট মানে 20 লাখেরও বেশি, মানে 20 মিলিয়ন প্লাস টিকটক হয়েছে গানটা। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়াই, ঝলসে যাব জানি মানছে না মন খানি, পাবো না জেনেও মিছি মিছি কেন তোমাতেই ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জীবনে পাই বা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জীবনে পাই বা না পাই পর জনমে চাই। বাহ, Thank you. সুন্দর, খুব ভালো লাগলো গানটি শুনে। এই যে আপনি নিজে তো গান করেন, যখন অন্যান্য সবার গান নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন, তখন নিজের মৌলিক গানের জন্য কি সময় দেওয়া হয়? সরি বাট ট্রু যে আসলে সময় দিতে পারি না। সেটার জন্য নিশ্চয়ই আফসোস মনে হয়, মানে একটুখানি আফসোস তো না, লাগেই। আফসোস ঠিক না, মানে আসলে আমি বললাম না আমার আশেপাশে সবাই অনেক, মানে আমার অনেক ব্লেসড অনেক লোকজন আমার আশেপাশে আছে, হ্যাঁ, যারা সব সময় আমাকে অনেক ইন্সপায়ার করে। মানে হয় কি, অনেক সময় আমি একটা ডেমো করি, তো ডেমোটা শুনে আর্টিস্ট নিজেই বলে যে ভাই এটা তো আপনি গেলে বেটার ছিল, আমি তো এটা পুরোপুরি আউটপুট দিতে পারবো না, জি। আপনি গেলে এটা বেটার হতো। জি, তো সেসব চিন্তা করে আচ্ছা ঠিক আছে, আমারও মনে হয় গান করা উচিত, আমি মনে হয় গান করলে বেটার হয় আমার, মানে ওই তারপরে দেখা যায় যে ব্যস্ত হয়ে যায়, কাজে ব্যস্ততা নিজের থাকে। গান কি গাইতে ভালো লাগে না? না, গেতে ভালো লাগে না ঠিক সেটা না, আমি সত্যি কথা বলতে সময় পাই না। সত্যি কথা সময় পাই না, আর হচ্ছে সময়টাই পাই না আসলে। বা আমার কাছে মনে হয় যে অন্যান্যদের সবার কাজ করতে আপনার এত বেশি ভালো লাগে, এবং এই যে আপনি ইন্সপিরেশনের কথা বারবার কিন্তু বলছেন যে সকলে আপনাকে এত বেশি সহযোগিতা করে, সেই কানেকশনটা মনে হয় আপনি ভীষণ এনজয় করেন। হ্যাঁ, কানেকশনটা এনজয় করি। আমার আশেপাশে যারা আছে, যাদের সাথে কাজ করি, হ্যাঁ। তারা নিজেরাও বলে যে আপনি বেশি বেশি করে গান করেন। যেমন আমি একজনের নাম না বললেই না, মানে দুজনের নাম, মানে তাদের কথা আমি অবশ্যই বলবো। এর মধ্যে সবচেয়ে প্রথমে হচ্ছে দেলোয়ার ভাই, দেলোয়ার আরজুদা শরফ, উনি অনেক বড় গীতিকার বাংলাদেশের। জি, তো উনি আমাকে সবসময় ইন্সপায়ার করে। আরেকজন আছে আরিফ হোসেন বাবু ভাই, উনি আমাকে কি যে খালি ইন্সপায়ার না, আমাকে সবসময় মানে সবসময় কলে রাখে, প্রতিদিন আমাকে ফোন দেয়, ভাই গান করলেন না, গান করলেন না। তো ওনার ইন্সপিরেশনেই আমি আসলে ইউটিউব চ্যানেল করেছি। আমি এখন রিসেন্ট মানে বেশ কিছু গান দিচ্ছি, যেগুলো আসলে আমি ভিডিও নির্ভর না, আমি অডিও নির্ভর, মানে ভালো গান করতে চাচ্ছি আর কি। যেহেতু এখন অনেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, স্পটিফাই বা সব মানে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে অনেক অনেক ভালো ভালো গান হচ্ছে, মানে ইন্টারন্যাশনাল আর্টিস্ট থেকে শুরু করে সবাই, মানে যত আর্টিস্ট আছে সবাই এখানে গান দেয়। তো আমিও আর কি ওভাবে আর কি করছি, সাথে ইউটিউব চ্যানেলটাও চালাচ্ছি। শিল্প চর্চা আমাদের এখন বা এই সময় বেশ অনেকগুলো বছর ধরে আসলে এমন একটা জায়গাতে চলে গিয়েছে, সেখানে অনিশ্চয়তার একটা ব্যাপার কাজ করে সব সময়, বিনোদনের জায়গাটা যদি বলি। সুতরাং পরিবার থেকে কখনোই চায় না যে তার ছেলে বা মেয়ে শিল্প জগৎটাকে প্রফেশন হিসেবে নিক। আপনার পারিবারিক সহযোগিতা কতখানি ছিল? পারিবারিক সহযোগিতা আসলে শুরুতে ছিল না, স্বাভাবিক, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এটাকে প্রফেশন হিসেবে নেওয়াটা টু রিস্কি। তো আমার আব্বু একজন ইঞ্জিনিয়ার, তো তারও ইচ্ছা ছেলে পড়াশোনা করেই কিছু একটা করবে আর কি। মানে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন এখানে একটা মোটামুটি মানে সাকসেসফুল বলবো না, বাট আলহামদুলিল্লাহ মানে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছি। তো যার কারণে এখন সে আপনার তো লেখাপড়াও ইঞ্জিনিয়ারিং এ, জি না তো সেখান থেকে জব না করে কেন আসলে একজন মিউজিক ডিরেক্টর হওয়া? প্যাশনটাকেই আসলে বেশি প্রায়োরিটি দিয়েছি আর কি।
আর এই যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ট্রেন্ডি যে ব্যাপারটা, এখন যে এই ধরনের গানগুলো হচ্ছে বা পুরো পৃথিবীটা তো আমাদের হাতের মুঠোই, আমরা দেখছি আসলে বিশ্বে কোথায় কি ধরনের গান হচ্ছে এবং সেটার প্রভাব কিন্তু মানে ওয়েস্টার্নের একটা প্রভাব আমাদের দেশে পড়ছে। একজন মিউজিক ডিরেক্টরের জায়গা থেকে আপনি এটা আসলে কিভাবে ম্যানেজ করেন? কারণ আপনার কাছে যখন কোনো রিকোয়ারমেন্টস আসে তখন তো নিঃসন্দেহে সেই যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকম গানের অনুরোধ আসে, সেই জায়গাটা আপনি কিভাবে ম্যানেজ করেন? আমি প্রচুর গান শুনি। আমি আমার অবসর সময় সবচেয়ে বেশি যে কাজটা করি সেটা গান শুনি। মানে মিউজিক করার জন্য না, এটা হচ্ছে আমার মানে আসলে ভালো লাগার জায়গা থেকে। আমি কোথাও লং ড্রাইভে গেলাম তখন আমি গান শুনি, আমি কোথাও বসে আছি গান শুনি, আমি কোনো একটা জায়গায় লাইক এমনি জাস্ট ওয়েট করছি কারোর জন্য গান শুনি। তো আমি মূলত সত্যি কথা বলতে আমি বাংলা গান, আই এম ভেরি গুড লিসেনার। আমি বাংলা গান থেকে আমি মানে ওয়েস্টার্ন যে গান ওগুলো একটু বেশি শোনা হয় আর কি। এবং সেটার প্রভাবটা কি আপনার মিউজিকে পড়ে? কিছু তো পড়েই, কিছু পড়ে। অবশ্যই আমি পজিটিভ ভাবেই নেই এটাকে। এটা মানে অনেকে বলবে যে ওয়েস্টার্ন মিউজিকটা ইয়া না, কিন্তু আমি এটাকে পজিটিভ ভাবেই নেই। কারণ যেহেতু আমাদের বাংলাদেশে এইসব ক্ষেত্রে শিক্ষাগত প্রতিষ্ঠান ওইভাবে নাই, তো আমাদেরকে শুনে শুনেই সবকিছু করতে হয়, শিখতে হয়। তো আমরা আমি ওই শিখাটাই আমি শুনে শুনেই শিখি, চেষ্টা করি। মানে একটা গান শুনলাম, চিন্তা করলাম যে ওখানে এত সুন্দর একটা মিউজিক দিয়েছে, ঠিক আছে আমি একটু ট্রাই করি কেমন হয় দেখি। দেখা যাচ্ছে আমার কোনো একটা কাজ আসছে, সেই কাজের সাথে আমি ওটা আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি। আচ্ছা, আরো একটি গান শুনি আপনার কণ্ঠে। আচ্ছা, এই গানটাই ইমরান আর পড়শির করা, আমার সুর, একটি নাটকে গিয়েছিল, অল্প করেই করি, শুনি। আগে তো আর হয়নি এমন, কাছে আসলে লাগে যেমন, ধীরে ধীরে হয়েছিস আপন, তুই ছাড়া ভাল লাগে না রে, ভালো থাকা বলে কি তারে, চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোরে খুব কাছে পেয়ে যাই, চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যাই। গানটি কথা লিখেছে ফয়সাল রাব্বিকিন, সুর সঙ্গীত আমার, আর গেয়েছে ইমরান আর পড়শি। আপনি যখন কোনো গানের কাজ করেন সাধারণত কিভাবে গানের কাজটা করেন? মানে যখন লিরিক থাকে সেটার উপর টিউন করেন, না টিউনের পর লিরিকটা দেওয়া হয়, কিভাবে টোটাল প্রসেসটা কিভাবে কাজ করেন? প্রসেসটা বেসিক্যালি মানে ডিপেন্ড করে। অনেক সময় আসলে নাটকের ক্ষেত্রে যেটা হয়, আমাদেরকে একটা স্টোরি দেওয়া হয়, একটা স্টোরি দেওয়া হয়, একটা প্লট দেওয়া হয় যে গানটা এরকম একটা সিচুয়েশনে যাবে। তো সিচুয়েশনাল সং যখন হয় তখন মূলত আমরা লিরিক্সের উপর ডিপেন্ড করে কাজটা মানে আগাই। হ্যাঁ, বাট যখন অনেক সময় হয় যে না আমাকে একটা রোমান্টিক গান দরকার, আচ্ছা, তো রোমান্টিক সিচুয়েশনে যে কোনো ধরনের গানই আসলে যায়। তো অনেক সময় ডিরেক্টর বলে যে না আমাকে একটু ফোক বেস গান দরকার, তখন ফোক বেস গান করি। আবার যদি বলে যে না আমাকে একটু মানে ট্রেন্ডি রোমান্টিক কোনো গান দরকার, তখন ওভাবে করি। তো লিরিক্সের উপর আসলে মানে করাটা একটু সহজ। টিউনের উপর আমি মূলত লিরিক্স টিউন দুটোর উপরই করি, বাট সিচুয়েশনাল সং যেটা, সেইটার ক্ষেত্রে লিরিক্সটাকে একটু প্রাধান্য দিতে হয় বেশি। যদি কোনো একটা মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে গানটা করা হয় তখন আর কি লিরিকটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। আচ্ছা, এখন কি নাটকের কাজ করছেন সেটা কি শুধুমাত্র টেলিভিশন মিডিয়ার জন্য, নাকি ওটিটি প্ল্যাটফর্মে যে নাটকগুলো যাচ্ছে সেগুলোর জন্য কাজ করা হচ্ছে, বা চলচ্চিত্রের জন্য? চলচ্চিত্রতে করি না, বাট আমি মূলত ওটিটি করি, ওটিটিও বেশ অনেকগুলো করেছি। নাটক তো আলহামদুলিল্লাহ অনেক করেছি, অনেক, তো দুটোতেই করি। এখন এই যে ভিউজ দিয়ে আমরা যাচাই করি যে একটি গান ভালো নাকি মন্দ, আর সময়ের সাথে টিকে থাকতে হবে তো একটি গানকে, এটা সব থেকে বেসিক একটা বিষয় বা বেসিক একটা নিড বলা যেতে পারে যে শিল্প চর্চার ক্ষেত্রে শিল্পকে বেঁচে থাকতে হবে, সব সময়ের জন্য সময় উপযোগী হতে হবে। ভিউজ দিয়ে আমরা যে কাউন্ট করছি সেটা আসলে কতটুকু যৌক্তিক হচ্ছে, বা যেদিকে যাচ্ছি যেদিকে এগোচ্ছি সেটা আসলে কতটুকু সঠিক? আসলে ইউটিউব তো একটা এআই, আর
একটা মানুষের মন আর একটা এআই এর মন তো কখনো সেম হবে না। তো সত্যি কথা বলতে যে আমি ভিউজকেও ছোট করে দেখবো না, এটা ডেফিনেটলি ম্যাটার করে। আর হ্যাঁ, অনেক সময় এটা হয় যে অনেক ভালো গান ভিউজের কারণে পিছিয়ে পড়ে, বাট সত্যি কথা বলতে এখন প্ল্যাটফর্মটা অনেক বড়। মানে আগে তো হচ্ছে আমরা সিডি ক্যাসেট বা ইউটিউবকেই চিন্তা করতাম, বাট এখন ইউটিউবই এনাফ না। মানে এখন হচ্ছে অনেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এসেছে, মানে মিডিয়াগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে জি গেছে। জি, যেমন ওটিটির কথা বললেন, মানে ওটিটি তো একটা অ্যাপস। তো এখন হচ্ছে প্রচুর অ্যাপস বের হয়েছে। তো এই অ্যাপসগুলোতে অনেক 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 আর্টিস্টের গান চলে। তো ওখানে টিকে থাকতে গেলে আপনাকে খালি ইউটিউবের উপর ডিপেন্ড করে গান করা যাবে না। ইউটিউবে ভিউজ কম হতে পারে, এমন আমার অনেক গান আছে যে ইউটিউবে ভিউজ কম, হয়তো বা 1 মিলিয়ন ভিউজ, কিন্তু আমার অ্যাপসে ওটা হচ্ছে 10 মিলিয়ন ভিউজ। এরকম অনেক গান আছে। তো আমি তাহলে ভিউজকে কিভাবে আমি কাউন্ট করব? তাহলে ইউটিউবই এনাফ না। তো ভিউজ, এই জন্যই বললাম ভিউজ অনেক ক্ষেত্রে ম্যাটার করে, অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। মানে এটা একটা কি বলবো, একটা কমপ্লিকেটেড বিষয়, মানে ইটস কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড। মানে ভালো কাজ কখনোই ভিউ দিয়ে কাউন্ট করা যাবে না। বাট ভালো কাজ আজকে না হোক 5 বছর পরে হলেও কখনো কখনো সামনে চলে আসে, যেটা এখন হচ্ছে অনেক। এখন অনেক পুরনো গান মানে সামহাও টিকটকে বা ইউটিউবে হিট হয়ে আবার সামনে চলে আসতেছে। কখনো কোনো গান যদি ভিউজ কম হয় তখন কি আপনার মন খারাপ হয় যে না আমি হয়তো ঠিকভাবে কাজটি করতে পারিনি, এরকম কি কখনো মনে হয়? মানুষ তো একটু তো খারাপ লাগে, খারাপ লাগে। তো এটা আসলে মানে আসলে আমি ওই হয়তোবা মানে 1 ঘন্টা 2 ঘন্টা একটু বা 1 দিন 2 দিন হয়তো একটু খারাপ লাগে, পরে চিন্তা করি আবার নতুন কাজ শুরু হয়ে যায়, তখন মন খারাপ করার সময় থাকে না। সামনের দিনগুলোতে কি চিন্তা আছে, নতুন করে পরিকল্পনা আছে বা নতুন কোনো গান সামনে আসছে এখন কাজ করছেন এমন কিছু? হ্যাঁ, আমি মানে যেভাবে আমি সবসময় কাজ করে যাই সেইভাবে কাজ করে যাচ্ছি। এডিশনালি আমি আমার নিজের কিছু কন্টেন্ট করছি, এবং হচ্ছে থাকে না কিছু গান আমি আসলে কাউকে দিয়ে গাওয়াতে চাই না। কিছু গান চাই যে আমিই গাবো, এটা আমারই ভাল লাগে। হয়তোবা এটা কোনো আর্টিস্টকে দিয়েছিলাম, সেটা সে রিফিউজ করেছে, এরকম অনেক গান আছে। তো সেইগুলো ওই যে আমার ভালো লাগার জায়গা থেকে ভিউজ বা আমি কোনো কিছু মানে স্ট্রিমিং চিন্তা না করে আমি শিল্পীর জায়গা থেকে কাজটা করে রাখা, আমার ভালো লাগার জায়গা থেকে সেগুলো করছি। কিছু ট্রেন্ডিং গান করছি নিজের জন্য আর কি। আর ওবিসি তো অনেক কাজ করা হচ্ছে, তো এই আর কি সবকিছু মিডিয়ার সামনে আর অনেক আরো কিছু নতুন আর্টিস্টের কাজ করছি, ট্যালেন্টেড কিছু নতুন আর্টিস্টের। এই বছরটা কেমন ছিল সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো। সামনের বছর নিশ্চয়ই একদম একটা জোর প্রস্তুতি নিয়ে নামছেন ভালো ভালো কাজগুলো করবার জন্য। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।